আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, গতকাল ঢাকার রাজপথে ইশরাক হোসেনের মিছিলে পুলিশের লাঠি পেটানোর দৃশ্যটা আমার নজর কেড়েছে, যে আমাদের পুলিশ কি করে আমাদের দেশের মানুষকে এইভাবে পেটাতে পারে। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। বাংলাদেশ এমন একটা দেশ, যারা ক্ষমতায় থাকেন তারা বিরোধী দলের মানুষকে কোনো মানুষ মনে করেন না। বাংলাদেশ এমন একটা দেশ, যারা ক্ষমতায় থাকেন তারা মনে করেন দেশটা পুরোপুরি তাদের, আর যারা বিরোধী মতের বা বিরোধী দলের তারা কোনো অধিকার রাখেন না। প্রিয় দর্শক, স্বাধীনতার 50 বছরে বাংলাদেশে এই রাজনীতিটাই চলে আসছে। আজকে যদি বলি যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থিত পুলিশরা বিরোধী দলের উপর নির্যাতন করছে, এটা ভুল হবে। এই কাজটা বিএনপিও করেছে। অর্থাৎ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের নেতা কর্মীদের এভাবে পিটিয়েছিল। আমি মনে করি এটা মন্দের ভালো। অর্থাৎ আমাদের পুলিশদেরকে গত এক যুগে আমরা দেখেছি রাজপথে দাঁড়িয়ে বন্দুক তাক করে গুলি করতে। সেখানে কিছুটা হলেও উন্নতি হয়েছে পুলিশের, যে পুলিশ গুলির বদলে লাঠি পেটা করছে। আমি মনে করি এই লাঠির বাড়ি খেয়ে বা এই লাঠির আঘাত খেয়েই বাংলাদেশে রাজনীতি করতে হয়। এই রাজনীতিটাই বাংলাদেশে চলছে। আজকে আওয়ামী লীগের পুলিশ বিএনপির নেতাকর্মীদের মেরেছে, এটা নতুন নয়। একদিন বিএনপির পুলিশ বা বিএনপি সরকারে বসে আওয়ামী লীগকে পিটিয়েছিল, আর আওয়ামী লীগ সে মার সহ্য করে আজকে ক্ষমতায় আছে। কিন্তু নতুন যে বিষয়টা, সেটা হলো বিএনপির জন্য একটি নতুন বার্তা কিংবা নতুন মেসেজ এসেছে নতুন করে। আর সেটি হলো, আমরা বিগত সময়ে দেখেছি যখন বিএনপির নেতা কর্মীদেরকে পুলিশ মারে বা তুলে নিয়ে যেতে চায় বা মিছিল থেকে ধরে নিতে চায়, তখন বিএনপির অনেক বড় বড় বর্ষিয়ান নেতারা নিজের জীবন বাঁচাতে পালিয়ে যায়। আমরা দেখেছি বিরোধী দলের একটি ঢাকা ঘেরাও কর্মসূচিতে আমিন বাজারে বিএনপির একজন সিনিয়র নেতা আন্তর্জাতিক সম্পাদক নাজিমউদ্দিন আলমকে প্রকাশ্য পুলিশ গুলি করেছেন। এই গুলি করার আগে যখন নাজিমউদ্দিন আলম, আমানুল্লাহ আমান সহ আরো অনেক সিনিয়র নেতারা আমিন বাজারে একটি পথসভা করছিলেন, তখন অনেক নেতা জড়ো হয়েছিল, অনেক কর্মী জড়ো হয়েছিলেন। যখন পুলিশ এসে নাজিমউদ্দিন আলমকে লক্ষ্য করে গুলি করলেন, তখন তার পাশে দু একজন ছাড়া আমরা আর কাউকে দেখিনি। নাজিমউদ্দিন আলম যখন গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন, তাকে হাসপাতালে নেবার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাহলে নাজিমউদ্দিন আলম যখন বক্তৃতা করছিলেন, তার সঙ্গে যখন অনেক নেতাকর্মীরা ছিলেন, তারা কোথায় গেলেন? আমরা দেখেছি বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যখন একটি কর্মসূচি পালন করছিলেন বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি রুহুল কবির রিজভী, তখন 2-4 জন পুলিশ এসে বিএনপির একজন কর্মীকে রুহুল কবির রিজভীর সামনে থেকে টান দিয়ে চিলের মতো ছো মেরে ধরে নিয়ে যাচ্ছে। আর সেই দৃশ্যটা দেখে রুহুল কবির রিজভী এবং অন্যান্য নেতারা দৌড় দিয়ে পার্টি অফিসের ভিতরে ঢুকে গেছেন, সেই কর্মীকে বাঁচাবার চেষ্টা করেননি। এরকম দৃশ্য বিরোধী দলের প্রায় আমরা দেখি। বিরোধী দলের বিভিন্ন কর্মসূচিতে এরকম দৃশ্য হরহামেশাই আমরা দেখে থাকি। আমরা দেখেছি হাজার হাজার নেতাকর্মী নিয়ে ছাত্র দলের সাবেক প্রেসিডেন্ট রাজীব আহসান যখন মিছিল করছিল, হঠাৎ করে পুলিশ এসে ধাওয়া করে, সব নেতাকর্মী পালিয়ে যায়। একা রাজপথে 2 জন পুলিশ এসে ছাত্র দলের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেছে। এই দৃশ্যটা বিএনপির নতুন নয়, এই দৃশ্যটা বিএনপির পুরনো দৃশ্য। অর্থাৎ বিএনপির কোনো কর্মীকে বাঁচাতে যেমন নেতারা আসে না, তেমনি নেতাদের বাঁচাতে কর্মীরা আসে না। এর একটা কারণ, নেতারা যখন কর্মীর জন্য জীবন বাজি না রাখে, তখন কর্মীরা কি করবে? অনেক কর্মীকে এরকম অভিযোগ করতে শুনেছি যে আমরা যখন গ্রেপ্তার হই আন্দোলন কর্মসূচি থেকে, তখন আমাদের নেতারা আমাদের জেলখানায় খোঁজ নিতে আসে না, আর যার কারণে আমাদের জীবন বাঁচাতে পালাতেই হয়। আমরা দেখেছি গত এক যুগে বিএনপির যত নেতাকর্মী জেল খেটেছে, তাদের অনেকেরই খোঁজ খবর নেয়নি বিএনপির নেতারা। এটাই বিএনপির রাজনীতি। কিন্তু সেই রাজনীতিকে নতুন করে আবার শেখালো বাংলাদেশের অন্যতম একজন বিএনপির নেতা, সাবেক ঢাকার মেয়র, একজন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।
পুরো বিএনপিকে লজ্জিত করে নতুন ধারার একটি রাজনীতি শেখালো ইশরাক হোসেন। আমরা দেখেছি ইশরাক হোসেনের মিছিলে যখন পুলিশ লাঠিপেটা করছে, একজন কর্মীকে একা পেয়ে টেনে তুলে নিয়ে যাচ্ছিল, তখন সেই কর্মী বাঁচার জন্য ইশরাক হোসেনের দৃষ্টি আকর্ষণ করে বারবার বলছিল, ভাই আমাকে তুলে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচান। তখন ইশরাক হোসেন তার সঙ্গে থাকা সকল কর্মীদের ঠেলে দৌড়ে গিয়ে সেই কর্মীকে বাঁচাবার জন্য তাকে জড়িয়ে ধরেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। একটা পর্যায়ে ইশরাক হোসেনের বাকি কর্মীরাও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে সেই কর্মীকে রক্ষা করেন। এটা হলো বিএনপির রাজনীতিতে একটি নতুন সংস্কৃতি। আমি বলবো ইশরাক হোসেনের এই দৃশ্যটা পুরো পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের দৃষ্টিতে এসেছে এবং প্রশংসিত হয়েছে। আজকে ইশরাক হোসেনকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে, কিন্তু বিএনপিতে এই ইশরাক হোসেন তো একেবারেই নতুন। তাহলে আর কোনো ইশরাক হোসেন নেই কেন? আজকে যারা বিএনপিকে পালছেন, যারা বিএনপিকে চালাচ্ছেন, যারা বিএনপির হর্তাকর্তা, নীতি নির্ধারক, তারা গত 12 বছরে কি করেছেন আমরা দেখেছি বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা পদের জন্য লড়াই করেন, রাজপথে থাকেন না। আমরা দেখেছি বিএনপির বর্ষিয়ান বড় বড় নেতাদেরকে যারা রাজপথে পুলিশের ধাওয়াকে সবার আগে পালিয়ে যান, আর তাদেরকে লজ্জা দিতে এই ইশরাক হোসেনের জন্ম হয়েছে। একজন ইশরাক হোসেন আজ পুরো বিএনপিকে শিখিয়েছে কি করে কর্মীকে ভালোবাসা দিতে হয়, কি করে কর্মীর জন্য নিজের জীবন বাজি রাখতে হয়। আমরা 12 বছরে বিএনপির কাছ থেকে এমন একটা দৃষ্টান্ত দেখতে পাইনি। যারা বিএনপির নীতি নির্ধারক, যারা বিএনপির হর্তাকর্তা কিংবা মালিক, তাদেরকে বলবো এই দৃশ্যটা দেখুন। আমরা বিএনপির কাছ থেকে কখনো দায়িত্বশীল আচরণ দেখিনি, আমরা বিএনপিকে কখনো বিরোধী দলের ভূমিকায় দেখিনি। যখন বাংলাদেশের মানুষ বিএনপির কাছ থেকে কোনো দায়িত্বশীল আচরণ আশা করছে কিংবা তাদের অধিকার রক্ষায় বিএনপিকে পাশে চাইছে, তখন বাংলাদেশের মানুষ বিএনপিকে পাশে পায়নি। বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল বিএনপি এতটা নিশ্চুপ, এতটা অসহায়। কেন বিএনপি এতটা নিশ্চুপ, কেন এতটা অসহায়? তার প্রধান কারণ বিএনপি রাজপথে নামতে পারে না, বিএনপি রাজপথে লড়াই করতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তারা 12 বছর ধরে বিএনপিকে রাজনীতি শেখাবার চেষ্টা করেছে। আওয়ামী লীগ আজকে ক্ষমতায় আছে, কিন্তু এই আওয়ামী লীগও একসময় বিএনপির বহু নির্যাতন সহ্য করে রাজপথে দাঁড়িয়েছিল, নিজের নেতা কর্মীদের নিয়ে লড়াই করে আজকে ক্ষমতায় এসছে। আমরা কথায় কথায় আওয়ামী লীগের সমালোচনা করি, আমরা বিএনপিকে আওয়ামী লীগের কাছ থেকে অনেক কিছু শিখতে বলবো। আমরা আরও দেখেছি যে বিএনপির অতীতে বহু নেতা কর্মীরা আছেন যারা মার খেয়েছেন, কিন্তু দলের কোনো গুরুত্বপূর্ণ পদই নেই। যদি নাজিমউদ্দিন আলমের কথাই বলি, যিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন, যিনি গুলি খেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, পরবর্তী বিদেশে নিয়ে তাকে চিকিৎসা করতে হয়েছে, তিনি জীবনটা ফিরে পেয়েছেন। দেশে এসে তিনি দলের কোনো গুরুত্বপূর্ণ পদ পাননি। এটাই বিএনপির রাজনীতি। বিএনপির গুরুত্বপূর্ণ পদ তাদের জন্য যারা সাহিত্য নির্ভর খুব সুন্দর সুন্দর বক্তব্য সাংবাদিক সম্মেলনে দিতে পারেন, কিন্তু রাজপথে নামেন না, কর্মীদের পাশে থাকতে পারেন না। অনেকেই প্রশ্ন করেন বিএনপি কেন রাজপথে নামছে না। আজকে লক্ষ লক্ষ কর্মী রাজপথে নামার অপেক্ষায় আছে, কিন্তু নেতারা অপেক্ষায় নেই। কারণ নেতারা রাজপথে নামলে তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে। যারা বর্তমানে দলের গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন, তারা এখন দল বাণিজ্য করছেন। কে কত টাকা দিবেন তাদেরকে সেই পদ দেয়া হয়, এটাই হলো বিএনপি। কিন্তু আওয়ামী লীগ সবসময় বেছে বেছে তাদের লড়াকু কর্মীদেরকে নেতৃত্বে এনেছে, আর আজ সেজন্য এতটা শক্তিশালী আওয়ামী লীগ। আওয়ামী লীগের হাজার দোষ আছে, কিন্তু আওয়ামী লীগের কিছু গুণও আছে, যে গুণগুলো বিএনপিকে রপ্ত করতে হবে রাজনীতি করতে হলে। একজন তরুণ ইশরাক হোসেন যে কদিন আগে রাজনীতিতে এসেছেন, তিনি এই অল্প সময় মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন, মানুষের কাছে একজন প্রিয় নেতায় রূপ নিয়েছেন। তাহলে আমাদের মির্জা ফখরুল কিংবা রুহুল কবির রিজভীরা কেন পড়ে আছেন আস্থা করে? আমার এই বক্তব্যে অনেক বিএনপি নেতাকর্মী হয়তো সমালোচনা করবেন, কিন্তু একবার নিজের বিবেককে প্রশ্ন করুন, এই 12 বছর যারা বিএনপির পদে আছেন, তারা বিএনপিকে কোথায় নিয়ে গেছেন?
আমরা কি এমন নিশ্চুপ ঢোড়া সাপের মতো অসহায় বিএনপিকে এর আগে কখনো দেখেছি? আমি মনে করি বিএনপির নীতি নির্ধারক বা যারা মালিক তাদের সিদ্ধান্ত নিতে হবে ইশরাক হোসেনদের মতো নেতাদেরকে সামনের কাতারে নিয়ে আসতে হবে। বিএনপিতে ইশরাকের মতো আরও বহু নেতা আছে যারা রাজপথে নামার সাহস রাখে, লড়াই করার মুরদ রাখে, তাদেরকে নেতৃত্বে আনতে হবে। প্রিয় পুলিশ ভাইরা, আবার একটি কথা মনে রাখবেন, দিন শেষে আমরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক, আমরা নিজেরা প্রত্যেকেই স্বজন, আমরা এক বাঙালি, এক দেশ। আমাদের মত প্রকাশের অধিকার দিবেন, আমাদের মত প্রকাশের স্বাধীনতাটুকু দিবেন, আমাদেরকে যে কোনো প্রতিবাদ করার সাহসটুকু দিবেন, আমাদের সাহসকে ধ্বংস করে দেবেন না। একদিন বর্গীরা এসে যখন হানা দেবে, আমাদের দেশের মানুষরা রুখে দাঁড়াতে পারবে না। মানুষকে এইভাবে পঙ্গু করে দেবেন না। আজকে রাজনীতির মত পার্থক্যের মাঝে আমাদের প্রশাসনের কর্তারা, পুলিশ, র্যাব এবং যারা আছেন তাদেরকে বলবো দেশটাকে একটা নিরপেক্ষ ভূমিকায় রাখেন। এভাবে বিরোধী দলের কর্মীদের উপর অত্যাচার নির্যাতন করবেন না। একটা দল দীর্ঘ 12 বছরে আর কত মার খেতে পারে? একটা দল আর কত নিষ্পেষণ সহ্য করবে? তাদেরকে একটু কথা বলার সুযোগ করে দিন। আমি ইশরাক হোসেনকে সেলুট জানিয়ে আরেকটি কথা বলবো, আমরা ঘরে ঘরে আরও ইশরাক হোসেন দেখতে চাই। বিএনপির গুরুত্বপূর্ণ পদে ইশরাকদের মতো আরও নেতৃত্ব দেখতে চাই, যারা কর্মীদের জন্য জীবন বাজি রাখতে পারে। আর যারা বিএনপিকে পঙ্গু, অসহায় ডোরাসাপ বানিয়েছে, সেসব নেতৃত্বের পরিবর্তন চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডায়েস, সত্য ও সুন্দরের পক্ষে। আমাদের সাথেই থাকুন।